ওমান থেকে চলে আসলাম আমার চাকরি টাকরি সব ছেড়ে দিয়ে। গতকালকে আমি সে প্রবাস থেকে চলে আসছি সব কিছু ছেড়ে, তার উদ্দেশ্যে তাকে আমি খুঁজতেছি, সে কোথায় আছে, কোথাও তাকে পাচ্ছি না। আমি ওমানে আছি বিগত 4 বছর ধরে। 21 সালের শেষ দিকে আমি বিদেশে আসছি, প্রায় 4 মাস হয়েছে কেবল। একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, সোশ্যাল মিডিয়ায় তার সাথে আমার পরিচয় হয়। তার মা বাবা নেই, তার মা বাবা মারা গেছে, তার ভাইরা সবাই মিলে ঢাকায় থাকতো। তাকে 2-1 দিন কথা বলার পর, হাই হ্যালো বলার পর ওখান থেকে তাকে আমি প্রপোজ করি। তো তার জীবনের কাহিনী সে আমাকে বলতেছিল যে এরকম আমার বাবা মা নাই, তোমার সাথে রিলেশন করতে পারি, কিন্তু আমি রিলেশনের উদ্দেশ্যে তোমাকে প্রেম করবো না, আমি তোমাকে বিয়ের উদ্দেশ্যে তোমার সাথে রিলেশন করবো, আমি তো সারা জীবন তোমাকে নিয়ে একসাথে থাকতে চাই, বিয়ে করতে চাই। সে এরকম আমাকে বললো। তাকে অ্যান্সার দিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তখন সে বলতেছে কয় আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলতে চাই। মানে আপনাকে বললো যে আপনার বাবা মার সাথে কথা বলতে চাই। মানে আচ্ছা তুমি এখন কথা বললে কোনো লাভ হবে না, আমি সময় হলে আমি তোমার আমার বাবা মার সাথে পরিচয় করাই দেবো। তখন সে বলতেছে যে না আমি এখনই কন্ট্যাক্ট করবো, তুই তোমার আব্বু আম্মু আমার সাথে কথা বলে কি না। আমি বললাম আমি তোমাকে চিনি আজকে প্রায় 1 সপ্তাহ হয়েছে, তার ভিতরে আমার আব্বু আম্মু তোমার সাথে কথা বলবে না। তখন সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা কথা বলি। তখন সে ঢাকা সাভারে সে পড়ালেখা করে, হোস্টেলে থাকেন, সে ওখানে থাকে। তা আমাকে বলতেছে কয় তোমার সাথে আমার কন্ট্যাক্ট হবে না এখন, 1 মাস পর বা 2 মাস পর আমি চলে আসবো, তখন তোমার সাথে কথা হবে, তার আগে কোনো কথা হবে না, আর তার সাথে কথা বলার কোনো মাধ্যম নাই। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি যাও, আমি আমার মতো কাজ করি, তুমি তোমার মতো পড়াশোনা করো। তখন আমার যতটুকু সামর্থ্য থাকে আমি কিছু টাকা পয়সা থেকে তাকে হোস্টেলে পাঠাইতাম। টাকা পয়সা দিতেন? হ্যাঁ, তখন থেকে টাকা পয়সা দিতাম। তখন সে 1 মাস প্লাস থাকলো, তার ভিতরে একটা আমার প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। সে থাকতে পারে না ওখানে, সে কবে আসবে পড়ালেখা তার কোনো ভালো লাগে না। তখন সে ওখান থেকে 1 মাসের মাথায় সে চলে আসে। আয় আমাকে দেখার জন্য সে পাগল হয়ে যায়, ফোন দেয়, তার সাথে কথাবার্তা বলার পর সে মনে হয় 3 দিন ছিল বাসায়। তখন 3 দিন থাকার পর সে চলে যেত আর কি। এরকম করে প্রায় 9 মাস বা 6 মাস 8 মাসের মধ্যে এরকম চলছে কথাবার্তা। তারপর তার বড় ভাই জানতে পারে যে এরকম একটা প্রবাসী ছেলের সাথে আমার বোন কথা বলে। তার বোনকে তারা থামায় রাখতে পারে না, আমার সাথে কথা বলে। তার ভাইয়ের ফোন দিয়ে আমার সাথে কথা বলে, কথা বলা শেষ আবার ওর ভাইয়ের ফোন দিয়ে আমাকে ব্লক মেরে রেখে দেয়। তখন ওর ভাই বাসা থাকে না, তখন সেম আবার আমার সাথে কথা বলে। কোনোভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তারে সে হোস্টেল থেকে চলে আসে আমার জন্য কথা বলার জন্য, কারণ হোস্টেলে থাকলে সে আমার সাথে কথাবার্তা বলতে পারে না। এই জন্য সে হোস্টেল থেকে চলে আসে আমার সাথে কথা বলার জন্য। এর মাঝখানে তার পিছনে যতটুকু পারতেছি টাকা পয়সা খরচ করতেছি, প্রায় 15-20 এরকম টাকা খরচ করতাম প্রতি মাসে। তারপর তাকে বিভিন্ন ধরনের মানসিক প্রেশার দেয়, আমার এখানে থাকার দরকার নেই, তুমি তাহলে গ্রামে চলে যাও। এটা ওর ভাই বলছে ওকে, রাগ করে। এরকম বকাঝকা যখন করছে তখন সে না বলে, তার নানু বাড়ি ছিল নোয়াখালীতে, সে ওখানে আবার চলে যায় তার নানুর কাছে। ওখানে যাওয়ার পর সে আমাকে একটা ফোন কিনে দাও। তখন আমি একটা ফোন কিনে দিলাম তাকে। ফোন কিনে দেওয়ার পর তখন এক পর্যায়ে সে আমাকে বলে তুমি তাহলে দেশে চলে আসো, তুমি যে প্রকার হোক দেশে আসো, আমাকে বিয়ে করে তুমি রেখে চলে যাও। তো লাস্ট 2025 সালের শেষ দিকে তারপর আমি 15 দিকে ছুটি নিয়ে দেশে চলে আসি। ডাইরেক্টলি তার বাসায় চলে গেছি। আমি তার এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ফেনী চলে যাই। যার বাসায় ফেনী ছিল আমি ওখান থেকে তার ফেনী চলে যাই। বাসা থেকে সে চুপ করে বেড়ে আসে, তার কাপড় চোপড় নিয়ে সে চলে আসছে ওখান থেকে। তো ওখান থেকে তাকে আমি নিয়ে আসি, ওখান থেকে তাকে আমি আমার বাসায় নিয়ে যাই। কতদিন পর বাসায় ফিরেছেন? 3 বছর। 3 বছর পর বাড়িতে ফিরেছেন, কোনো কথা নাই বার্তা নাই? না, সরাসরি হবু বউকে সাথে নিয়ে? জি। বেসিক্যালি আব্বু তো বাইরে ছিল না, আম্মু বাইরে ছিল। আব্বু তখন চিড়িয়াখাঙ্গে ছিল। আম্মু তো আগে থেকে জানতো আমি যখন তাকে মেয়েকে নিয়ে যাচ্ছি, তখন তো আমি তাকে সব কিছু বলে দিচ্ছি আম্মুকে। বাবাকে তো সব কিছু বলা হয় না, সব আম্মুকে বলা হয় যে এইরকম মেয়ে নিয়ে যাচ্ছি আমি, আপনি সব দিন মেনটেন করিয়েন সব কিছু ওদিকে। তখন আম্মু বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসো, আমি দেখতেছি বিষয়টা। লাস্টে আম্মুকে দায়িত্ব দিলাম। আম্মু আবার আমাদের এলাকার জন্য সম্মানিত ব্যক্তিগণ ছিলেন, তাদের সবাইকে ডাক দিয়ে মানে একটা ঘরোয়া পর্যায়ে তার সাথে বিয়ে হলো। আর তাকে যে এলাকা থেকে নিয়ে আসলেন সেখানে কোনো মামলা মোকদ্দমা? না, এরকম কিছু হয় নাই। যেহেতু মেয়ের বাপ মা ছিল না, কিন্তু ভাইয়েরা তো ছিল, তারা কোনো ব্যবস্থা নেয়নি আপনার বিরুদ্ধে? তারা কোনো ব্যবস্থা নেয়নি, তারা শুধু বলছে আমাদের বোন আমাদের কথা কোনো শোনে নাই, আমাদের কোনো বোন টোন নাই, তারা এতটুকু বলছে তাকে। তারপর আমি তাকে বিয়ে করলাম, 2 লক্ষ টাকা মহারণে তাকে বিয়ে করলাম। বাবা ছিল না, বাবা তো চিড়িয়াখাঙ্গে ছিল। আব্বু জানে যে বিয়ে করছে, এই জন্য আব্বু চলে আসে। তারপর বলতেছে যে কাজ ঠিক করে নিই। আমি বিভিন্ন ধরনের কথা বলতে আমাকে বকাঝকা দিল, বিদেশ থেকে আসছি, এইভাবে বিয়ে না করলেও পারতাম, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বললো আর কি। তারপর বিয়ে করার পর আমি তার সাথে 15 দিন সংসার করলাম, ভালোই চললো। তারপর আমার 15 দিন ছুটির সময় শেষ হয়ে গেল। শেষের পর আমি দেশের বাড়ি চলে আসবো, সে আমাকে আসতে দেবে না, বলতেছে তোমার যাওয়া লাগবে, দেশে কিছু করো। তো আমার অনেক ঋণপাতি, আমার দেশের মধ্যে অনেক টাকায় আমার ঋণ ছিল। তখন আমি আবার ওর কথাকে গুরুত্ব না দিয়ে আমি চলে আসি, আমি আবার ওমান চলে যাই। তার 3 মাসের মতো সে ভালোই চলতেছিল, আব্বু আম্মুর সাথে ভালো রকমের সম্পর্ক, সে ফ্যামিলি সবার লাগে ভালোভাবে চলাফেরা করতেছে। তারপর হঠাৎ 4 মাসের মাথায় আমার আম্মুর সাথে একটু কথা কাটাকাটি হয়। তার কথা কাটাকাটি হওয়ার পর সে আলাদা হয়। আলাদা বলতে সে আর তাদের সাথে থাকবে না, সে আলাদা থাকবে। মানে তার সমস্যা হচ্ছে সে একটু ঘুমের থেকে লেট করে ওঠে, বা সে শহর থেকে মানুষ হয়েছে, সে রান্না বান্না করতে পারে না, মানে বিভিন্ন ধরনের একটা সমস্যা ফ্যামিলির মধ্যে শুরু হয়ে গেল একটা। আমার ওয়াইফ বলতেছে সে একখানে থাকবে না। তখন আমার আম্মু তাকে আলাদা করে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আলাদা খাও তাহলে সমস্যা নেই, আমরা আলাদা করে দেবো। তখন সে আলাদা হইলো। সে একটা সংসার গঠিত করতে যা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে, একটা ঘরের জিনিসপত্র যত কিছু লাগে, ফ্রিজ থেকে শুরু করে
ওয়ার্ড্রোব, ফার্নিচার যা কিছু লাগে সে সব কিনলো, আমি টাকা দিলাম বিদেশ থেকে। তো ভালোই চলতেছে এরকম করে আলাদা। তো আমি একটা সমস্যার মধ্যে পড়ি, আমার ঋণগত সমস্যা। আমার কিছু ঋণ ছিল, ঋণের কারণে তাকে টাকা পয়সা দেওয়া হতো, কম টাকা দিতে হয়। প্রতি মাসে এমন মাসে 5,000 দিতাম, 6,000 দিতাম, 7,000 দিতাম, এই টাকাটা তার মানে কম হইতো, সে অনেক কষ্ট করে চলতো আর কি। তাও সে আমাকে বলতো তো সমস্যা নাই, আমি একটু কষ্ট করেছিলি, মানুষের ঋণপাতি মানুষের দেওয়া, তুমি সমস্যা নেই, আমি মানাই নেবো। এইভাবে 1 বছর খানেক ভালোই চললো তার সাথে আমার সংসার জীবন। তো মাসখানেক আগে তার ফুফাতো বোনের বিয়া, তার ফুপি তাকে ফোন দেয়। তার পরিবারের সাথে তার যোগাযোগ ছিল? তার ভাইদের সাথে তার যোগাযোগ ছিল না, তো তার বাকি মানুষ ছিল, ফুপি ছিল, তাদের সাথে যোগাযোগ ছিল। আমারও তার সাথে ভালো রিলেশন ছিল, তাদের সাথে আমিও কথা বলতাম, তাদের সবার সাথে কথা বলতাম। বিয়ের পর তাদের বাসায় যায় না, তাদের সাথে ফোনে যাতে যোগাযোগ ছিল আর কি। তার ফুফাতো বোনের বিয়া, তার ফুপি যখন তাকে ফোন দিয়ে বললো যে বিয়ে খাইতে আসতে হবে, তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে ফুপি, আমি যাবো বিয়ে খাইতে, সমস্যা নেই। তখন আমার ওয়াইফ আমাকে ফোন দিল, দিয়ে বলতেছে এরকম আমার ফুফাতো বোনের বিয়া, আমি কিন্তু বিয়ে খাইতে যাবো। তখন আমি তাকে বলতেছি যে তুমি বিয়ে খাইতে যাবা মানে এত লং জার্নি তুমি কেমনে যাবে? একটা মেয়ে মানুষে রংপুর থেকে ফেনী যেতে সময় লাগে প্রায় 14 ঘন্টার মতো, তুমি একটা মেয়ে মানুষে কেমনে যাবে এত লং পথ? তখন সে বলতেছে কোনো সমস্যা নেই, তুমি শুধু টাকা পাঠাও, আমি যাইতে পারবো। তখন আমি কোনোভাবে তাকে পারমিশন দিচ্ছি না। এরকম করে 2 দিন পর ফোন দেয়, সে বিয়ে খাইতে যাবে, তখন আমি কোনোভাবে তাকে পারমিশন দিচ্ছি না। এক পর্যায়ে তাকে অনেক গালাগালি পারলাম আমি, মানে আমাদের সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে গেল এই বিয়ে খাওয়া নিয়ে। লাস্টে সে বলতেছে কয় আমি যে প্রকার হোক আমি বিয়ে খাইতে যাব। তখন এক পর্যায়ে তার ফুপিকে সে ফোন দিয়ে বলে যে আপনার জামাইকে আপনার ফোন দিয়ে আপনারা বুঝান সে কী বলে শোনেন। তখন তার ফুপি আমাকে ফোন দেয়, তখন আমি তাকে বললাম যে ফুপি দেখেন, সে একটা মেয়ে মানুষ, সে রংপুর থেকে ফেনী আসতে সময় লাগবে 14 ঘন্টার মতো, সে একটা বাসে সে কেমনে আসবে? বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে তার কিছু একটা হয়ে যায় রাস্তাঘাটের মধ্যে, তখন আপনি কী করবেন? তখন বিষয়টা তারা বোঝার পর সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তার আসার দরকার নেই, আমরা তাকে বুঝেই রাখবো। তখন ওর ফুপির সাথে আমার কথাবার্তা হলো, ফোন কেটে দিলাম, তাদের সাথে ফোন কাটা দেওয়ার পর সে আমার সাথে আরও ফোনে দিয়ে আমার সাথে চিল্লাচিল্লি যে আমার ফুপিকে আপনি কি বলছেন, যে আমার ফুপি এখন আমাকে যাইতে মানা করতেছে, ফার্স্ট টাইম ফোন দিয়ে বললো আমি যখন বিয়ে খাইতে আসি, এখন আমাকে মানা করতেছে, আপনি কি বলছেন? তখন আমি বললাম আমি কিছুই বলি না, আমি এতটুকুই তাকে বলছি, তোমাকে যে কথাগুলো বলছি তাকে, ওনাকে ওই কথাগুলো বললাম আমি তাকে। তখন একটু সে শান্ত হলো, ফোন টোন কাটিয়ে দিল। তার 2-1 দিন পর এই মাসের 8 তারিখে সে আমাকে বলতেছে যে আমি যে প্রকার হোক আজকে আমি ফেনীতে যাব। আমি বললাম তুমি ক্যামেরা দাও, আমি সেটা দেখবো। আমি জানি তার কাছে টাকা পয়সা নাই, তার কাছে সে যাইতে পারবে না। তো আমি টাকা পয়সা তাকে দেই নাই, না দেওয়ার কারণে আমি তো জানি সে যাইতে পারবে না। তো আমি লাঞ্চের পর আমি ঘুমাইছি, সে আমাকে 2বার ফোন দিছে, রিসিভ করতে পারি না। 2বার ফোন দিয়ে যখন পাইছে না, তখন মেসেজ দিছে যে তুমি ভালো থেকো, আমি চলে গেলাম। লাস্টে আমি ঘুমের থেকে উঠে তাকে ফোন দিলাম যে এইরকম মেসেজ লিখছে কেন? ফোন দিলাম, সে ফোন রিসিভ করে না। লাস্টে 3-4বার ফোন দেওয়ার পর সে ফোন রিসিভ করে, তাকে দেখি সে গাড়ির কাউন্টারে। তুমি কাউন্টারে কী করো? কয় আমি ফেনী যাচ্ছি। তখন আমি বললাম ফেনী যাচ্ছ মানে? কেন ফেনী যাচ্ছ? কয় আমি আর তোমার সংসার করবো না, ডাইরেক্ট বলতেছে আমাকে, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তুমি আমার ডিস্টার্ব করবা না। বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ খারাপ করতেছে আমার সাথে, গালাগালি করতেছে। আমি যেন তাকে ডিস্টার্ব না করি, আমাকে বলতেছে আমি ডিভোর্স পেপার দিয়ে দেবো তোমাকে, এই কথা বলে সে ফোন রেখে দেয়। সে 8 তারিখে সে চলে আসলো ফেনীর উদ্দেশ্যে। ফেনীতে আমি খবর বার্তা নিয়ে দেখি সে ফেনীতে যায় নাই। সে 3-4 দিন পর আমাকে ফোন দেয়, দিয়ে সে বলে না সে কোথায় আছে। সে হঠাৎ এই মাসের 23 তারিখে সে আমাকে ফোন দেয়, সে আমার কাছে বিকাশে টাকা চাইছিল। সেই বিকাশে আমি টাকা পাঠাইছিলাম, সেই বিকাশের নাম্বারের সূত্র ধরে আমি তাকে খুঁজে পেলাম, সে গাজীপুরে আছে। তারপর আমি ওখান থেকে চলে আসলাম, আমার চাকরি টাকরি সব ছেড়ে দিয়ে। গতকালকে আমি সে প্রবাস থেকে চলে আসছি সব কিছু ছেড়ে, তার উদ্দেশ্যে তাকে আমি খুঁজতেছি, সে কোথায় আছে, কোথাও তাকে পাচ্ছি না। না পাওয়ার কারণে আমি আমার ফ্রেন্ডের বাসায় রয়েছি, বাড়িতেও গেছি না।